কালো আঁধারের চাদরে ঢাকা বিশাল শ্মশান। ঘন ঝোপঝাড়ের মধ্যে ঢাকা এই শ্মশানভূমি বহুকালের পরিত্যক্ত। এদিক ওদিক ভাঙাচোরা কুঁড়েঘরের শেষ অংশ দেখা গেলেও আর কোনো জনমানবের চিহ্ন নেই এখানে। সন্ধ্যের আঁধারের মধ্যে একটা মশালের আলো এই সময় দেখা গেল। শ্মশান লাগোয়া জঙ্গলের মধ্যে দিয়ে মুখে চাদরের মোড়কে নিজেকে ঢেকে বেঁটে অথচ গাট্টাগোট্টা ধরনের একটা লোক এসে দাঁড়ালো। বাপরে, কি বিশ্রী অন্ধকার, কিছুই যে দেখছি না। বটগাছতলাটা তো এখনো খালি দেখছি। চাপা স্বরে নিজের মনে কথাটা বলে লোকটা মশাল বাগিয়ে চলল শ্মশানের কোণের বটগাছের দিকে। শ্মশানের চারিদিকে হাড়গোড় ছেঁড়া কাঁথা বালিশ পড়ে আছে। বহুদিনের অব্যবহারে মরার চিতা সাজানোর মঞ্চটাও ভেঙে চুড়ে গেছে কিছু বছর আগে। বটগাছটার নিচে লোকটা এসে দাঁড়ালো। বটগাছের সামনে একটা আগুন জ্বালাবার জায়গা, এখন সেটাই শুধু কালো কালো কাঠের স্তূপ। লোকটা এদিক ওদিক দেখতে লাগলো, যেন কারো অপেক্ষা করছে সে, কিন্তু দূর দূরান্তেও কেউ নেই। হঠাৎই ধুনির আগুন ঝম করে জ্বলে উঠল, আর আগুনের উল্টো দিকে দেখা গেল একটা ক্ষীণ দেহধারী লোককে বসে থাকতে। লোকটা যেন হঠাৎই হাওয়ার মধ্যে থেকে উদয় হলো। তাকে দেখে আর যাই মনে হোক, সাধু বা সন্ন্যাসী মনে হয় না। ও এসেছেন, আমি তো ভাবলুম দেখা পাবো কিনা। বলছি শোনেন, আমার আগুনের উল্টো দিকে বসা লোকটা চোখ খোলে এবার, আর সন্ডা লোকটির মুখ বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে। বহুবার এই দৃশ্য দেখলেও আবার একবার তার দেহ হিম হয়ে যায়। আবার কেন এসছিস এখানে? তোকে মানা করেছিলাম তো, তাও আবার এসছিস কেন? জানিস না আমার আমার বারবার মানুষের সামনে আসতে ভালো লাগে না। লোকটা ভয়ে ভয়ে হাঁটু মুড়ে আগুনের সামনে বসে পড়ল। তারপর বলল, ঝাড়াদা, আমায় আবার একবার একটা তাবিজ দাও দাদা, নইলে যে এবার ধরা খাবো। গ্রামের মানুষ যে সন্দেহ করতে শুরু করেছে, এবারই শেষবার, দয়া করো দাদা। আগুনের ওপাশে বসা লোকটা মণিহীন চোখে ওকে দেখলো একবার। তার মুখটা পাথরের মতো কঠিন। বেশ, এই শেষবার, আর কোনো দিন আমার দেখা পাবি না তুই। লোকটা এ কথা শুনে যেন ধরে প্রাণ পেল। ধুতির কোঁচড় থেকে একটা পচা মাছ বের করে রাখলো আগুনের সামনে। আগুনের ওপাশে বসে থাকা লোকটা সেটা দেখে মুখে এক চিলতে হাসি টেনে নিজের হাতটা মুঠো করল আর ধরল জ্বলন্ত আগুনের মধ্যে। চাদর ঢাকা সন্ডাটা দম বন্ধ করে দেখছিল সেই দৃশ্য। জ্বলন্ত আগুন কিন্তু ছুঁতেও পারছে না লোকটার দেহ। কয়েক মিনিট পরেই হাতখানা বের করল সে। তারপর একটা কড়ি হাতের তেলোয় ধরে লোকটার দিকে এগিয়ে দিল। নে, এটা রাতে ঘুমের পর অসুচি অবস্থায় ধারণ করবি দেহে। আর খেয়াল রাখিস যেন এতে কোনো রক্তের দাগ না লাগে। রক্তের ছোঁয়া লাগলেই কিন্তু এর সব ক্ষমতা তখনই শেষ হয়ে যাবে। নে। লোকটা হাত বাড়িয়ে কড়িটা নিল। তপ্ত সীসার গুলি যেন একটা। সঙ্গে সঙ্গে ঝপ করে আগুনটা নিভে গেল। চাদর ঢাকা লোকটা চমকে চারিদিকে চেয়ে দেখল সে সেই আঁধার ঢাকা কালো শ্মশানে একা একাই বসে আছে, আর কেউ কোথাও নেই। লোকটার গা শিরশির করে উঠল। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে উঠে হাঁটা দিল আবার ফেরার পথে। এই বাতাসিগড় জায়গাটা মাঝারি একখানা গ্রাম। সাতমুখী নদীর ধারে গড়ে ওঠা এই জনপদ বহু পুরনো এক গঞ্জ। খুব আধুনিক গ্রাম নয় এটা, উল্টে একটু পুরনো সময় আটকে থাকা এক টুকরো অতীত বললে খুব একটা কম বলা হয় না।
এই বাতাসি করে বহু সম্ভ্রান্ত মানুষের বসবাস। ধনী চাষির থেকে শুরু করে বড় বড় ব্যবসাদাররাও বহুকাল বাসা করে আছেন এই বাতাসি করে। সকাল হতেই ব্যবসাদার বিনোদ সামন্তর বাড়ি মেলা লোকের ভিড় জমে গেছে। সবাই চাপাস্বরে ফিসফাস করে কথা বলছে। সবার মুখেই চাপা একটা আতঙ্ক। ঘরের দাওয়ায় একটা দেহ শোয়ানো। দেহটা বিনোদ সামন্তেরই। কাল রাতে ঘুমের মধ্যে গলা টিপে কেউ তাকে খুন করেছে। দারোগা নলিনীকান্ত হাঁকডাক করছেন ভীষণ। এই ধ্যাড় গ্রামে পোস্টিং পাওয়ার পর থেকেই তার মাথা সর্বদা অকারণে গরম হয়ে থাকে। এই নিয়ে গ্রামে 3 নম্বর খুন হলো। দেখুন, আমি আগেও আপনাদের জিজ্ঞেস করেছি, আবারও জিজ্ঞেস করছি, এই কাণ্ড কে বা কারা ঘটাচ্ছে? আপনারা যদি জানেন তাহলে বলে ফেলুন। বিনোদ সামন্ত সম্ভ্রান্ত গেরস্থ ছিল। বড় ঘর, গোয়াল সব ছিল তার বাড়িতে। তাই গ্রামের অনেক লোক জমায়েত করেছে এখানে। মোড়ল, মাস্টার, হারু জেলে, বেনু মাঝি সবাই ছিল ভিড়ের মধ্যে। মোড়লই তাদের মধ্যে থেকে বলল, স্যার, আপনাকে তো আগেও বলেছি এই কাণ্ড 1-1.5 মাস অন্তর হচ্ছে। আগেও ওই চালের আড়তদার বৈকুণ্ঠ মল্লিক যখন খুন হলো, তখনও আপনি আমাদের জেরা করেছিলেন। তখনও তো এই যে মোড়ল বাবু, আমি নলিনী দারোগা। পুলিশের কাজটা কি সেটা আমাকে আপনার থেকে শিখতে হবে না। আর হ্যাঁ শুনুন, আমার তো মনে হয় খুনিকে আপনারা সব নিজেদের ভেতর লুকিয়ে রেখেছেন। কি যে বলেন স্যার, আমরা হলাম ওই গ্রামের অতি সাধারণ মানুষ। আমরা খুনিকে চিনতে পারলে নিজেরাই তাকে পিটিয়ে ছাতু করে তারপর আপনাদের কাছে দিয়ে আসতুম। দারোগা নলিনীকান্ত একথায় একটু নরম হলেন। এই গ্রামে এমন অস্বাভাবিক খুন ঘটে যাচ্ছে প্রত্যেক 2-3 মাস ছাড়াই। বেশ, এখন তবে কেউ কিছুই জানে না, তাই তো? ঠিক আছে, কে খুনগুলো করছে সে তো আমি খুঁজে বের করবই। তবে সবাই খুব সাবধানে থাকবে। এই সেপাহী, দেহ মর্গে চালান করার ব্যবস্থা করো। ভিড় করে থাকা গ্রামের লোকেরা সবাই সবার মুখ চাচাই করতে লাগলো। সবার মুখেই ভয়ের প্রবল ছাপ পড়েছে। এর আগে চালের আড়তদার বৈকুণ্ঠ মল্লিক, তারও আগে নবীন রায়, আর এখন এই বিনোদ সামন্ত। কি যে হচ্ছে এই বাতাসি গড়ে কে জানে। সন্ধ্যের মুখে লালটুর চা তেলে ভাজার দোকানে গ্রামের লোক ধীরে ধীরে জমা হচ্ছে। এই রীতি এ গ্রামের মানুষের বহুকালের। এরকম ছোটখাটো দোকান গ্রামের মধ্যে বেশ আরো কয়েকটা আছে। গ্রামে কি হচ্ছে কে জানে, 1-1.5 মাস অন্তর একজন করে খুন হচ্ছে। ওহো, কি যে শুরু হলো! এই তোদের এই ব্যাপারে কি মত বল দেখি। উল্টো দিকের বেঞ্চে বসেছিল বেনু মাঝি আর হারু জেলে। দুজনে একসাথেই ভোরবেলা মাছ ধরতে যায়। কি যে বলি কিছুই যে বুঝতে পারছি না গো মোড়ল। যারা খুন হচ্ছে তারা সব গ্রামের নামি দামি লোক। ওই যে বৈকুণ্ঠ মল্লিক মারা যাবার আগে যে মরল, তিনিও তো ব্যবসা করে মেলা টাকা জমিয়েছিলেন। অবাক কাণ্ড দেখো, খুন হচ্ছে কিন্তু কোনো টাকা পয়সা চুরি হচ্ছে না। হ্যাঁ, এই কথাটা ঠিক বলেছিস হারু। দেখে মনে হচ্ছে যেন শুধু খুন করার জন্য এদেরকে কেউ মারছে। কি জানি এরপর কার কপাল পড়বে। ওদের আড্ডার জায়গা এই দোকানটা খুব একটা পুরনো নয়। লালটু নামের এই লোকটা এই গ্রামে খুব ছেলেবেলায় থাকতো, তারপর শহরে ছিল বহুদিন। এই মাত্র বছর 3 হলো আবার গ্রামে এসে এই দোকানটা খুলেছে। তোমরা সবাই ঠিক কথাই বলেছ, কিন্তু একটা কথা ভাবো, যদি গ্রামের কেউ খুনগুলো করতো তবে সবাই বুঝে যেত না। আর এই গ্রামে অত শক্তিশালী মানুষ কে আছে? বাপ রে, দেখো নি আজ
ওই ওই বৈকুণ্ঠদার দেহটা, চোখ দুটো একেবারে ঠিকরে বেরিয়ে এসেছিল। বাবা, কথাটা ভুল বলিসনি, তবে তো দেখ, যেই খুন করুক সে এই গ্রামের আগা পাঁচতলা খুব ভালো করে চেনে। নইলে ভাব, কোন মানুষটা কখন কিরকম, কখন বাড়িতে লোকজন থাকে, কখন থাকে না, সেসব জেনে বুঝে এই কাজ করা কিন্তু অত অত সোজা না। মোড়লের কথা শেষ হতেই দেখা গেল দুজন লোককে। দুজনেই বেশ পয়সাওয়ালা, দেখলেই বোঝা যায়। দুজনে এসে দাঁড়ালো লালটুর চা দোকানের সামনে। নমস্কার মশাইরা, আমরা আসছি আপনাদের পাশের গ্রাম ছাপুইডাঙ্গা থেকে। আমাদের একটা ঠিকানা কি আপনারা বলে দিতে পারবেন? একটা লোককে আমরা বহুদিন ধরে খুঁজছি, অনেক হিসেব তার সঙ্গে মেটানোর আছে। মোড়ল আর বাকি সবাইরা লোক দুটোকে ভালো করে দেখলো। দেখে খুব একটা সুবিধের মনে হলো না। বটে, তা এত রেতে কাদের বাড়ি যাবে তোমরা? আর তোমাদের নাম ধাম কি ভাই? তার নাম দিয়ে কি হবে মশাই? আমরা আমরা একটা বিশেষ দরকারে আসছি। বলছি, এখানে এখানে লালটন ঘরামির বাসাটা কোথায় তা বলতে পারবেন আপনারা? লালটন ঘরামি নামটা শুনে লালটু একটু যেন চঞ্চল হয়ে উঠেছিল। লোক দুটোকে দেখেও সে যেন কেমন একটা করে উঠল। কিছু একটা সে বলতেই যাচ্ছিল, তার মাঝেই মোড়ল আবার বলে উঠল, লালটন ঘরামি? না বাবু, এই নামে তো আমরা কাউকে চিনি না। নাম দাম ঠিক জেনে এসেছিলে তো? কিরে হারু, এই বেনু, এই তোরা চিনিস নাকি এই নামের কাউকে? না গো কাকা, এই নামে তো এই গ্রামে কেউ আসে বলে শুনিনি। তবে নিত্যদিন যা লোক এসে জুটতেছে এই গ্রামে, বলা মুশকিল। তা কি দরকার তোমাদের ওই ওই লালটন ঘরামি না কি যেন নাম, তার সাথে? আমাদের বলতে পারো, আমরা যদি কোনো সাহায্য করতে পারি। সে কথা তো কর্তা আমরা আপনাদের বলতে পারবো না। যেগে, এই হারাধন, চলো ওদিকের কোনো চা দোকানে গিয়ে জিজ্ঞেস করি। লোকটাকে হাতের কাছে পেলে বুঝিয়ে দিতাম পয়সা নিয়ে কাজ না করলে কি হয়। চলো চলো চলো। অচেনা লোক দুটো হন হন করে গ্রামের রাস্তার দিকে চলে গেল। চা দোকানের মধ্যে বসে থাকা সবাই এক দৃষ্টে ওদের চলে যাওয়াটা দেখলো। কি ব্যাপার বলো তো কাকা, লালটন ঘরামিটাই বা কে? এ গ্রামে অচেনা লোকের আনাগোনা তো খুব একটা সুবিধের মনে হচ্ছে না। কি জানি, দাঁড়া, সকাল হলে আমি নিজে বরং গিয়ে নলিনী দারোগাকে বলে আসবো ব্যাপারখান। যাই বলো তোমরা, আমার মনে হয় না যে খুন করছে সে এ গ্রামের কেউ। কে জানে। জেগে, এই হারু, এই চল ভাই, এবার বাড়ির দিকে যাই। পথে পথে আবার ওই শ্মশানটাও পেরোতে হবে। ভুলে যাসলে, কাল ভোরবেলা ওই নৌকো নিয়ে বেরোতে হবে কিন্তু আমাদের। হ্যাঁ চলো ও কাকা, আমরা যাচ্ছি, তুমিও গেলে চলো। হ্যাঁ হ্যাঁ বাবারা, চল। ও লালটু, আজ এলাম আমরা বাবা, ঠিক আছে? তুই সাবধানে দোকান বন্ধ করে বাড়ি ফিরিস বাপ, কেমন? এলাম আমরা। হ্যাঁ হ্যাঁ। তিনজনে হাঁটা দিল নিজেদের বাড়ির দিকে। লালটু কোনো কথা না বলে ওদের চলে যাওয়াটা দেখলো শুধু একদৃষ্টে। কিছুটা সময় কেটেছে। লালটুর দোকানে আজ আর কেউ আসেনি। লালটু দোকান বন্ধ করার জন্য উদ্যোগ করতে লাগলো। হঠাৎ তার মনে হলো তার আশেপাশের হাওয়া কেমন যেন ঠান্ডা হয়ে উঠেছে। মুখ তুলে সে এক আজব দৃশ্য দেখতে পেল। তার দোকানের উল্টো দিকে রাস্তার ওপর দু তিনটে ছায়া যেন দাঁড়িয়ে আছে। কি কি করবি তোরা আমার? কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। নিজের মনেই সে এই কথাটা বলে গলার কাছে মাদুলিখানা চেপে ধরল আর বিড়বিড় করে একটা মন্ত্র আওড়াতে লাগলো।
কয়েক মুহূর্তের মধ্যেই ছায়াগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল তার চোখের সামনে থেকে। দৃশ্যটা দেখে লালটু শুধু একটু মুচকি হাসল। রাতের আকাশে অশরীরী ছায়াদের প্রবল রাগের আস্ফালন শোনা যাচ্ছিল। তারা যেন প্রতিহিংসার আগুনে জ্বলছে। রাত অনেক গভীর হয়েছে। গ্রামের দক্ষিণ পাড়ে একখানা মাটির বাড়িতে মিটমিটে আলো দেখা যাচ্ছে। পাঁচিল ঘেরা বাড়ির দরজাটা ভেজানো। এমন সময় দুজন লোককে দেখা গেল। আঁধারে গা ঢাকা দিয়ে তারা ঢুকলো বাড়িটার মধ্যে। ঘন কালো অন্ধকারে এক ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে চারিদিকে। দরজার সামনে এসে ওরা দাঁড়াতেই জানলা দিয়ে আসা মিটমিটে আলোয় দেখা গেল লোক দুটো সন্ধ্যাবেলা গ্রামে ঢোকা লোক দুটোই। লালটন, এই লালটন, লালটন, এই লালটন। ঘরের দরজা নিঃশব্দে খুলে গেল। হাতে লণ্ঠন নিয়ে লালটন বেরিয়ে এলো। সতর্ক দৃষ্টি তার চারিদিকে। কি ব্যাপার, এত রাতে তোমরা এখানে এসো কেন? আর তোমাদের আমি মানা করেছিলুম না এই বাতাসি ঘরে এখনই না আসতে? আরে এখানে না এসে উপায় ছিল নাকি? তোমার তো কোনো খবরই নেই। এমন কুচকুচ করে মারছো লোকগুলোকে। কি বলবো? আহ, কি হচ্ছে? কেউ শুনে ফেলবে তো। আরে বাপু, খুন করা কি এত সোজা? পরপর ঝপাঝপ লাশ ফেলে দিলে সবাই আমাকেই সন্দেহ করবে না? চালের আড়তদারকে মারার পর মাত্র 1 মাসের মধ্যেই তো ওই ব্যবসাদার বৈকুণ্ঠ মল্লিককে সরিয়ে দিলাম। না না, আর দেরি করা সম্ভব না। কালই তুমি ওই মোড়লটাকে সাবার করো, বুঝলে? এইভাবে যদি সময় পেরোতে থাকে তবে আমরা আমাদের মদের কারখানাটা আর কবে শুরু করব? পাগল হয়ে গেছো নাকি তোমরা? ওই তারকা নলিনীকান্ত আমার ঘাড়টা চেপে ধরবে এবার। এ গ্রামে খুনগুলো হবার পর থেকেই খ্যাপা ষাঁড়ের মতো খুনিকে খুঁজছেন তিনি। হ্যাঁ, সেসব তুমি বুঝে নাও, বুঝলে? আমরা কড়াই গন্ডায় তোমার সব টাকা দিয়ে দিয়েছি। এবার আমাদের মদের কারখানা করার পথে যারা বাধা দেবে তাদের তুমি সরিয়ে দাও। আমরা আর কিছু জানি না, বুঝেছো? বুঝেছি। আমাকে আরো 2-3টে দিন দাও, কিন্তু তোমরা আর এখানে এসো না। আজ দোকানে গিয়ে যা শুরু করেছিলে, এতক্ষণে হয়তো গ্রামের সবাই জেনে গেছে তোমাদের কথা। যত সব, এখন এখান থেকে যাও। একবার আমাদের মদের কারখানাটা খুললে এসব আর কোনো কিছুই কারুর মনে থাকবে না। যাকে আমরা চলি, তুমি 2 দিনের মধ্যেই কাজ মেটাও, বুঝলে? এই মুকুন্দ, চলো। এ কথা বলে লোক দুটো যেমন ছায়ার মতো এসেছিল তেমনি আবার আঁধারে গা ঢাকা দিয়ে বেরিয়ে গেল বাড়িখানা থেকে। লালটুর বাড়ির ধার দিয়ে বাতাসি গড় থেকে বেরোতে গেলে একটা মস্ত বাঁশবাগান পড়ে। আকাশ ছোঁয়া বাঁশ গাছগুলো সেখানে প্রেতের পায়ের মতো দাঁড়িয়ে আছে আজ বহুকাল। লোক দুটো হাতে লণ্ঠন নিয়ে সন্তর্পণে ফিরে যাচ্ছিল নিজেদের গ্রামের দিকে। বেশি সাড়া শব্দ করলেই লোকজনের নজরে পড়ে যাবার ভয় আছে। এই, আমাদের পেছনে কেউ আসছে নাকি বলো তো? পায়ের আওয়াজ পেলাম। কে জানে রে ভাই, আমার তো এই গ্রামে পা দেওয়ার পর থেকে গাটা কেমন ছমছম করছিল। একবার সাতমুখী নদীর ধারে আমাদের মদের কারখানাটা হয়ে যাক, আর থোড়াই এদিকে আসবো। তা যা বলেছিস। এই গ্রামের মাতব্বর লোকগুলো এত তেঁদোর। যদি ভালো কথায় আমাদের কারখানাটা খুলতে দিত তবে লালটুর হাত দিয়ে খুনগুলো করাতে হতো না। তা যা বলেছিস। ও বেটা যে শহরে গিয়ে ভাড়াটিয়ে খুনি হয়েছে তা এই গ্রামের লোকে জানলে ওরেই পিটিয়ে মারতো। তবে বেটার এলেম আছে, খালি হাতে কেমন মানুষ মারছে দেখ পটাপট। আর তার বাকি কথাগুলো গলার মধ্যেই আটকে গেল, কারণ তাদের সামনে পথ আটকে দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি। ও হারাধন, পিছনে দেখ।
দ্বিতীয় লোকটা ঝপ করে পিছন ফিরে দেখল আরও একটা ছায়া রাস্তা আটকে দাঁড়িয়ে আছে সেখানেও। কারা এরা? হে সাবধান, আমাদের কাছে ছোড়া আছে কিন্তু, সাবধান। হঠাৎ বাঁশঝাড়ের মাথায় কটকট শব্দ শুনে দুজনে ওপরের দিকে তাকালো। দেখলো আরও একটা ছায়া বাঁশঝাড় থেকে ঠিক উল্টো হয়ে তাদের দিকে তাকিয়ে ঝুলছে। হঠাৎই সেই কালো ছায়াটা লাফ দিয়ে এসে পড়ল ওদের ওপর। অন্য ছায়া দুটো যোগ দিল তার সাথে। বিকট দুটো চিৎকারে কেঁপে উঠল বাঁশঝাড়ের মধ্যেটা। মিনিট কয়েকের মধ্যেই অবশ্য সেই চিৎকারগুলো মিলিয়ে গেল বাতাসের মধ্যে। সকালবেলা মোড়লের বাড়িতে আবার পুলিশ এসে হাজির হলো। এত সকালে পুলিশ দেখে মোড়ল বাইরে এসে দাঁড়ালো। গ্রামের আর কোনো লোক সেখানে তখন ছিল না। মোড়ল ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো দারোগা নলিনীকান্তকে, কি ব্যাপার দারোগাবাবু, এত সকালে এখানে? আবার কি কারণ কিছু হলো নাকি? আগে হ্যাঁ, বাঁশবাগানে দুটো লোকের দেহ পেয়েছি আমরা, সেজন্য এখানে আসা। আপনি গ্রামের মোড়ল, কি ঘটছে গ্রামে তা তো আপনার থেকে ভালো আর কে জানে। কি কি বলছেন দারোগাবাবু? আরো দুটো লাশ? হে ভগবান, হে ভগবান, কি ঘটছে এই বাতাসি গড়ে? কারা কারা খুন হলো দারোগাবাবু? কারা খুন হলো? নলিনীকান্ত একটু সন্দেহের চোখে দেখল মোড়লকে, তারপর বলল, এ গ্রামের কেউ নয়, ভিন গ্রামের লোক, বুঝলেন? আপনাকে একটা কথা বলছি, এই কথাগুলো পাঁচ কান করবেন না। আর যদি এ ব্যাপারে কিছু জানা থাকে তো তাহলে সেটাও বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। ইস, কাল আধারে লোক দুটোর মুখ দেখে চিনতে পারিনি। দারোগাবাবু, কাল সন্ধেবেলা ওই দুজন লোক এই গ্রামে লালটন ঘরামি নামের কাউকে খুঁজতে এসেছিল বটে। আর দারোগাবাবু, লোক দুটোকে আমি চিনতুম। প্রায় বছর খানেক আগে এই সাতমুখী তারে ওরা একখানা মদ কারখানা বানাতে চেয়েছিল। আমরা গ্রামের মাতব্বররা, মানে বড় ব্যবসাদার বৈকুণ্ঠ, তারপর নলিনী, আরো দু একজন মিলে বাধা দিয়েছিলাম। কি কাণ্ড! তার কয়েকদিন পর থেকেই তো এক এক করে তিনজন খুন হলো। মোড়লের মুখে এক টানা কথাগুলো শুনে দারোগাবাবু যেন কিছু একটা বুঝতে পারলেন। তাড়াতাড়ি বলে উঠলেন, বুঝেছি। শুনুন মোড়ল বাবু, আপনি একটু সাবধানে থাকবেন। আমি খুঁজে দেখছি এই লালটন ঘরামিটাকে। হে সেপাহী, চলো। মোড়ল হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলো। দারোগাবাবু আর সিপাহীরা চলে গেল। মোড়ল কি করা যায় সেটাই ভাবতে লাগলো এক মনে। আবার রাত নামলো। আজ রাতটা যেন আরো ঘন কালো। কোনো অঘটন ঘটার জন্য যেন অপেক্ষা করছে বাতাসি গড়। লালটুর চা তেলে ভাজার দোকান আজ বন্ধ। হারু, বেনু আর মোড়ল সন্ধে হতেই দোকানে এসে দেখে তার কোনো চিহ্ন নেই কোথাও। এই কি ব্যাপার বলতো? লালটুর কি হলো আজকে? দোকান খুলেনি কেন আজ? কি জানি, ধুস, লালটুর তেলে ভাজা চা ছাড়া সন্ধেটা জমে না। ও কাকা, কি করবে, বসবে নাকি একটু? মোড়ল কেমন যেন অন্যমনস্কভাবে কিছু একটা ভাবছিল। কি একটা আশঙ্কা হচ্ছে তার। ওদের কথায় চমকে উঠে বলল, না, আজ আর বসবো না, মন মেজাজ ভালো লাগছে না রে। শোন, তোরা বাড়ি যা, আমি একবার ওই লালটুর বাড়ি যাব।
কথাখানা বলেই ওদের দুজনের দিকে আর একবারও না তাকিয়ে মোড়ল হন হন করে হাঁটা দিল গ্রামের পথ ধরে। লালটুর বাড়ি পৌঁছতে গেলে লম্বা বাঁশবাগানটাকে আড়াআড়িভাবে পেরোতে হয়। আজ বাঁশবাগানটাও কেমন যেন গা ছমছমে হয়ে আছে। মোড়ল তাড়াতাড়ি পা চালিয়ে বাঁশবাগানখানা পেরোতে চায়। লালটান ঘরামি আর লালটু যে একই লোক এতক্ষণে তা বুঝে গেছে সে। ব্যাটাকে সামনাসামনি দাঁড়িয়ে একটা শিক্ষা দিতে চায় মোড়ল। বুড়ো হয়ে গেলেও সে অক্ষম নয়। হঠাৎ তার মনে হলো বাঁশ ঝাড়ের মধ্যে থেকে কেউ যেন তাকে লক্ষ্য করছে। দুটো পা আঠার মতো আটকে গেল তার মাটির সাথে। এই কে রে? কে বাঁচারে? হারু নাকি নাকি বেনু রে? এই বেরিয়ে আয় বলছি। তার এক ডাকেই কাজ হলো। বাঁশের আড়াল থেকে চাদর ঢাকা অবস্থায় বেরিয়ে এলো কাঁটা কোট্টা একটা লোক। মুখ থেকে কাপড়টা সরা হারামজাদা। লালটু, তুই এই খুনগুলো করছিস? আমি 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 সব বুঝে গেছি। আমি সব বুঝে গেছি। আমি সব বুঝে গেছি। লালটু বুঝলো এই বুড়োটা সব জানে। এক টানে চাদরটা সরিয়ে ফেলল সে। তার হাতে ছিল একটা লম্বা ধারালো ছুরি। মোড়লের হাতের আলোতে ঝকঝক করে উঠল সেটা। এতই যখন বুঝে গেছিস বুড়ো, তবে তবে এবার মর। কথাটা বলেই লালটু মাথার ওপর ছুরিখানা তুলে তেড়ে এলো তার দিকে। কিন্তু হঠাৎই আঁধারে একটা মস্ত পাথরে পা বেঁধে দড়াম করে আছড়ে পড়ল লালটু। নিজেকে আবার সামলে নিয়ে সে উঠে দাঁড়াতেই মোড়লের চোখে পড়ল লালটুর গালটা কেটে গেছে আর ঝরঝর করে রক্ত পড়ছে। লালটু 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 বাপ বাপ, শুন আমার কথাটা একবার শুন। চল আমার সাথে বাবা, চল। দারোগা বাবুকে সব বললে তিনি 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 নিশ্চয়ই কিছু। চপ ব্যাটা বুড়ো, তোকে শেষ করলে তবে আমার কাজ শেষ হবে, বুঝলি? আমি তোকে প্রবল একটা খ্যাকে হাসির শব্দে বাঁশবাগানটা ভরে উঠল। লালটুর মুখের কথাটা মুখেই থেকে গেল। লালটু আর মোড়ল ভয়ে ভয়ে চারিদিকে তাকিয়ে দেখল তিনটে ছায়া মূর্তি বাঁশ ঝাড়ের আড়াল থেকে বাতাসে ভেসে বেরিয়ে এসেছে। তাদের মুখ থেকেই হাসিগুলো ভেসে আসছে। কনকনে ঠান্ডা বাতাসে গা শিরশির করে উঠল তাদের। তোরা আমার কোনো ক্ষতি করতে পারবি না। তোদের তিনজনকে আমি আগেই সরিয়ে দিয়েছি। এবার এই মোড়লটাকেও সাবার করব। আমার কাছে ঝাড়াগুনিনের মাদুলি আছে, কিচ্ছু করতে পারবি না তোরা। এ কথা বলে নিজের বুকে হাত দিয়েই লালটুর দম বন্ধ হয়ে গেল। রক্তে মাখামাখি হয়ে গেছে গলার মাদুলিটা। এমন সময় একটা ছায়া মূর্তি দু হাতে প্রবল জোরে সাঁড়াশির মতো চেপে ধরল লালটুর গলাটা। জলের বাইরে নিয়ে আসা মাছের মতো খাবি খেল লালটু খানিকক্ষণ, আর তারপরেই চোখ দুটো উল্টে গেল তার। কোঁক করে একটা শব্দ করে তার ভবলীলা সাঙ্গ হয়ে গেল। বাতাসের ভারী ভাবখানা ধীরে ধীরে কেটে গেল। মোড়ল ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়েছিল। কোথা দিয়ে যে কি ঘটে গেল কিছুই বুঝতে পারল না সে। গ্রামের তিন মাতব্বরের ছায়াগুলো ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। দীর্ঘ নিঃশ্বাসের শব্দে ভরে উঠল বাঁশবাগানখানা। মোড়ল আর সেখানে না দাঁড়িয়ে দ্রুত পায়ে চলল থানার দিকে। নলিনীকান্ত দারোগাকে একটা খবর দেওয়া দরকার। শেষ হলো কার্টুনস অ্যানিমেশনসের আজকের গল্প। আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।